রাজনীতি যেই নীতিতে শেষ বলে কিছু নেই, যেই নীতির সাথে জড়িয়ে আছে ক্ষমতা, জনগণ, নির্বাচন কিংবা রাষ্ট্র, গণতন্ত্র এবং সবশেষে হয়তো ষড়যন্ত্র। কেন বলছি ষড়যন্ত্র রাজনীতির সাথে জড়িয়ে আছে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। ষড়যন্ত্র রাজনীতি নিয়ে আজকের আলোচনায় জেরুসালেম নিবেদিত দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, বিগত 2 সপ্তাহ ধরে বাংলাদেশের যে প্রেক্ষাপট আমরা দেখছি কিংবা যে পরিবর্তিত বাংলাদেশে যে ধরনের ঘটনা আমরা দেখছি, যেভাবে আসলে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, সেই সব কিছুর পেছনে নিশ্চয়ই কোথাও না কোথাও কোনো না কোনো ষড়যন্ত্র আছে। কিন্তু কারা সেই ষড়যন্ত্র করছে, বাংলাদেশের এই নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা কিভাবে সেই ষড়যন্ত্র রুখে দিব, কিংবা যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে আদৌ কোনোভাবে স্বাভাবিক বলার কোনো সুযোগ আমাদের সামনে আছে কিনা, সেই সব কিছু জানবো। সেই সব কিছু নিয়ে আজকে আমাদের মুখোমুখি হয়েছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে দেশ সাম্প্রতিকে। আশরাফ কায়সার, যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে আমি যদি বিগত 2 সপ্তাহের কথা বলি, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে গণমাধ্যমের সামনে ভাঙচুর, সেখান থেকে একেবারে এক ধরনের জাতিগতভাবে একটি দাঙ্গা হাঙ্গামা লাগানোর চেষ্টা আমরা দেখেছি। সবকিছু মিলে একটু জানতে চাই, এই ঘটনাগুলোকে কি আপনার স্বাভাবিক মনে হচ্ছে, নাকি নিছক আন্দোলন বলে আসলে উড়িয়ে দেওয়ার কোনো ধরনের সুযোগ আমাদের সামনে আছে? ভীষণ অস্বাভাবিক মনে হচ্ছে। কেননা আমরা যেটি দেখতে পেয়েছি, আপনি যদি চিন্ময় কৃষ্ণ দাসের ঘটনা দেখেন এবং হঠাৎ করে ইসকনের যে আবির্ভাব দেখেন এবং বড় বড় জমায়েত করতে দেখলাম ঢাকার শাহবাগে, চট্টগ্রামে, রংপুরে, এবং যেভাবে তাকে গ্রেফতারের পরে তার জামিন নিয়ে কোর্টে যে ঘটনা ঘটলো এবং কোর্টে যেভাবে পিটিয়ে মারা হলো একজন মুসলিম লয়ারকে, অ্যাডভোকেট সাইফুলকে, সব কিছু মনে হচ্ছে যে খুব ওয়েল ডিজাইন। মনে হচ্ছে যে ভারত একটি পাণ্ডুলিপি তৈরি করেছে, আওয়ামী লীগ একটি পাণ্ডুলিপি তৈরি করেছে। এই পাণ্ডুলিপির বিভিন্ন চরিত্রকে আমরা আন্দোলনের নামে রাজপথে কিংবা কোর্টে কিংবা খুনোখুনিতে অংশ নিতে দেখলাম। আমরা চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এবং ইসকনের যে সহিংস চেহারা আমরা দেখলাম, এটি ভারতের অত্যন্ত সুচিন্তিত পাণ্ডুলিপির অংশ। আপনি জানেন যে 5ই অগস্ট থেকে ভারত কিন্তু বাংলাদেশকে প্রতিদিন অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং সেটি আওয়ামী লীগের যে পতিত শক্তি রয়েছে, তাদের সংগঠন রয়েছে বাজারে, তাদের টাকা পয়সা রয়েছে, নেটওয়ার্ক রয়েছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যে নেটওয়ার্ক রয়েছে, সবাই মিলে কোনো না কোনো উসিলা তৈরি করছে যাতে করে দেশকে অস্থিতিশীল করা যায়, সরকারকে বেকায়দায় ফেলা যায় এবং পতিত শক্তিকে আবার কোনোভাবে পুনর্বাসিত করা যায়। আশরাফ কায়সার, আপনি বলছিলেন যে আসলে আমরা বুঝতে পারছি যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, এবং শিক্ষা প্রতিষ্ঠানের ঘটনাটিও যদি আমি বলি, তারা আসলে এলান করেই আসলে এসেছিল, কিন্তু তারা ঘোষণা করেছিল সুপার সানডে, মেগা মানডে ঘোষণা করে যখন আসলে এই ধরনের ঘটনা ঘটানো হয়, এরপরেও আমরা দেখেছি অনেক ভাবেই আসলে আমরা বলতেই পারি আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সবাইকে তাহলে এখানে একটা নিশ্চুপ তাদের এক ধরনের অবস্থানে ছিলেন, নাকি আসলে যে ওয়েল ডিজাইনের কথা আপনি বুঝতে পারছেন অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে পারছে না? অন্তর্বর্তী সরকারও হয়তো বুঝতে পারছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে প্রশাসন সহযোগিতা করছে কিনা, পুলিশ সহযোগিতা করছে কিনা। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো করছে না। তারা দেখুন, তাদের নৈতিক স্খলন থেকে এখনো তারা বেরোতে পারেনি। তাদের তো আপনার সেজদা দেওয়ার জায়গাটি ছিল পতিত সরকার, তারা তো দাস ছিলেন কেউ কেউ, কাজেই তারা দাসবৃত্তি থেকে এখনো বেরোতে পারেননি। তাদের নৈতিক যে জোর সেটি কিন্তু নাই। আমরা যদি যাত্রাবাড়ির ঘটনা দেখি, যেভাবে ঘোষণা দিয়ে পরের দিন যাবে বলে আক্রমণ করা হলো, এটি পুলিশ ঠেকাতে পারত, প্রশাসন ঠেকাতে পারত, এমনকি আমরা সেনাবাহিনীকেও কার্যকর কোনো ভূমিকায় দেখিনি। কাজেই অন্তর্বর্তী সরকার হয়তো ভাবছে, যেমন আমরা একসময় বলছিলাম যে ছাত্রদের, বৈষম্য বিরোধীদেরকে রাস্তায় যাওয়া দরকার নেই, সরকার এটি দেখবে, কিন্তু সরকার তো আর 22 জন লোক গিয়ে দেখতে পাবে না, তার পুলিশকে দিয়ে দেখতে হবে, বিডিআরকে দিয়ে, সেনাবাহিনীকে দিয়ে। আমাদের মনে হয়েছে যে প্রশাসন, বেসামরিক প্রশাসন সহযোগিতা করছে না, পুলিশ সহযোগিতা করছে না। আরেকটা জিনিস হচ্ছে যে ছাত্রদের মধ্যে বাড়াবাড়ির প্রবণতা দেখা গেছে। দেখুন, আপনি ছোট একটি ঘটনা, আপনি যেই তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজ আর সিটি কলেজের লড়াই হয়েছে, এটি পরের দিনে কি আপনি আর বলতে পারছেন না। তিতুমির কলেজ এখন কোথায় গেল তাদের এই দাবি দাওয়া নিয়ে? যেভাবে তারা ট্রেনে আক্রমণ করলো, আমি প্রতিটি ঘটনায় আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের উপস্থিতি টের পেয়েছি। তারা এদের ছদ্মাবরণে আমাদের সমাজ জীবনকে অস্থিতিশীল করছে, মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। খুঁজে বের করা যাচ্ছে না কেন? দেখুন, খুঁজে বের করা যায়, অনেক সময় আমরা ছবিতে বলি, এই যে আমরা চিহ্নিত করেছি ছাত্রলীগ চট্টগ্রামের একজন লোক, কিন্তু এটি তো পুলিশকে খুঁজে বের করতে হবে, তাকে দোষী সাব্যস্ত করতে হবে, তদন্ত করতে হবে, বিচারের আওতায় আনতে হবে। এটি একটি সমন্বিত পদক্ষেপ। আমাদের এই জায়গাটিতে আরও জোরদার হতে হবে
দেখুন তারা দেখাতে চাচ্ছেন সরকার বাস্তবে নেই এবং দেশে কোনো প্রশাসন নেই। আপনি যদি আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো দেখেন, তারা অপপ্রচার চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, তারা ছবি দিয়ে মিথ্যা তথ্য দিচ্ছে, তারা বলছে দেশে কোনো সরকার নেই, তারা বলছে জঙ্গিরা দেশ দখল করে নিয়েছে। এটি আওয়ামী লীগ এবং ভারতের একটি যৌথ প্রচেষ্টা। এই দেশে তাদের অনেক অ্যাক্টর রয়েছেন, যেমন চিন্ময় কৃষ্ণ দাস তাদের একজন অ্যাক্টর। তার আগে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোটেরও কিন্তু অনেক অ্যাক্টরকে বাজারে দেখেছি। আপনি দেখেন যে ছাত্রদের যে তিতুমির কলেজ বলি, ঢাকা কলেজ, সিটি কলেজ বলি, এমনকি ব্যাটারি আন্দোলন, এই প্রত্যেকটার মধ্যে আওয়ামী লীগের অস্তিত্ব রয়েছে। তারাই বিভিন্ন চরিত্র, নাটকে যেরকম আপনি পোশাক বদল করে আরেকটা চরিত্রে আসেন, এক্স্যাক্টলি তাই করছে। আশরাফ কাছে আপনি একটি কথা বলছিলেন যে আওয়ামী লীগ এবং ভারতের জয়েন্ট ভেঞ্চারে আসলে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আমি মেনে নিলাম হয়তো আওয়ামী লীগ নিঃসন্দেহে ভারতে বসে পতিত সরকার প্রধান তিনি নানান ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। শুধু তিনি একাই নয়, তাকে ভারত নানাভাবে সহযোগিতা করছে, সেটিও হয়তো সত্যি। কিন্তু বাংলাদেশে তো গোয়েন্দা সংস্থা আছে, তারা কি তাহলে আসলে পতিত সরকারকেই এখনো সাহায্য করছে? দেখুন, একটি গোয়েন্দা সংস্থা বা পুলিশ অথবা আইন শৃঙ্খলা বাহিনী যখন রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়, তখন তার পেশাদারি দক্ষতা চলে যায়। এবং সেই ব্যবহারটি যদি 15 বছর ব্যাপী হয়, আপনি গোপালগঞ্জে কিনা, আপনি ছাত্রলীগ কিনা, আপনি গণভবনে যাতায়াত করেন কিনা, এগুলো ছিল আপনার রিক্রুটমেন্টের ক্রাইটেরিয়া। তখন আপনি পেশাদারি সার্ভিস কোত্থেকে পাবেন? অতএব 15 বছরের স্খলন থেকে এই বাহিনীগুলো অথবা প্রশাসনকে অন্তত 15 মাস সময় লাগবে শুদ্ধি করতে এবং তাদের পেশাদারি জায়গায় ফেরত আসতে। আমি জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারকে কি তাহলে আসলে এই আইন শৃঙ্খলা বাহিনী কিংবা রাষ্ট্রের যারা গোয়েন্দা সংস্থা হিসেবে কাজ করছেন, তারা যথেষ্ট সহযোগিতা করছেন না, সেটি কি এখন আমরা বলতে পারি? সেটি আমরা একদম পরিষ্কার বলতে পারি। আমি অন্তর্বর্তী সরকারকেও দায় দিতে চাই, কেননা তাদের বুঝতে হবে যে এই বাস্তবতায় তাদের করণীয় কি। দেখুন, আপনি যদি কঠোর না হন, আপনি যদি মনিটরিং না করেন, আপনি যদি মেক শিওর না করেন যে এখনো যারা দুর্বলতা দেখাচ্ছে তাদের শাস্তি হবে, তাহলে কিন্তু তারা সোজা হবেন না। কিন্তু আপনি যদি কঠোর হন, আপনার যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পরিষ্কার থাকে যে আমরা এইভাবে দেশ পরিচালনা করতে চাচ্ছি, আপনার আমাদের সাথে থাকার অথবা না থাকার সুযোগ রয়েছে, তাহলে কিন্তু তারা সিধা হয়ে যাবেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অস্থিতিশীলতা তৈরি করে তাদের অনেকেরই কিন্তু বেনিফিট হচ্ছে। এই সঙ্গে আমি আপনাকে বলি, আমাদের অনেক ব্যবসায়ী গোষ্ঠী যারা ফুলে ফেপে উঠেছিল আওয়ামী লীগের সাথে, তারাও এর সাথে যোগ হয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তো রয়েছেই। এমনকি আপনাকে বলি যে শুধুমাত্র ভারতের প্রোপাগান্ডা ভারতে সীমাবদ্ধ তা কিন্তু না, বিদেশের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে নিয়ে প্রোপাগান্ডা করা হচ্ছে। আপনি আমাদের সীমান্তবর্তী জেলাগুলোতে ভারত ট্রেড অ্যান্ড কমার্স বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, ভিসা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে, মানুষের প্রবেশ এবং বেরিয়ে যাওয়া বন্ধ করার চেষ্টা করছে। এমনকি বাংলাদেশের কোনো সংখ্যালঘু সম্প্রদায় গার্মেন্ট বায়ারদেরকে ইমেল করেছে, চিঠি লিখেছে, বলেছে যে এই দেশ থেকে যেন তৈরি পোশাক তারা না কেনেন। তার মানে ভারত আমাদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে চাচ্ছে, রাজনৈতিকভাবে দিশাহীন করতে চাচ্ছে এবং আইন শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত নাজুক অবস্থায় ফেলতে চাচ্ছে। কিন্তু যেই স্বৈরাচার সরকারের পতন আমরা দেখেছি, তিনি তাকে আসলে যেভাবে দেশ ছেড়ে পালাতে হয়েছে, এরপরও নানাবিধভাবে আমরা ষড়যন্ত্র করতে দেখছি বাংলাদেশের বিপক্ষে। এবং রাজনীতির কথা যখন আমরা বলছি, ষড়যন্ত্রের কথা আমাদের বলতেই হবে। রাজনীতিতে নানাভাবে আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করা হয় এবং পুরোটাই হয়তো আবার ক্ষমতায় ফিরে আসার যে লোভ, সেখান থেকেই হচ্ছে। বাঙালি নিশ্চয়ই এই মুহূর্তে যথেষ্ট সচেতন আছে। এরপরও একটু বলতে চাই, যেই সময়টাতে আসলে আমরা বলছি যে ভারতে বসে নানা রকম ষড়যন্ত্র করা হচ্ছে, আপনি নিশ্চয়ই জানেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি যখন আসলে শেখ হাসিনার সিকিউরিটির ব্যাপারে স্পষ্ট হয়ে বলেন সিক্রেসি সিকিউরিটি, কেন তাকে ঘিরে আসলে এত সিক্রেসি, কেন তাকে এত গোপনভাবে আমাদেরকে তার জন্য সিকিউরিটি দিতে হবে? দেখুন, শেখ হাসিনা বাংলাদেশে অলমোস্ট ভারতের প্রতিনিধি হিসাবেই 15 বছর ছিলেন। তিনি যেভাবে নির্বাচন করেছেন, ভারত তাকে সমর্থন জুগিয়েছে। তিনি যেভাবে দেশ বিক্রি করেছেন, দেখুন দেশ বিক্রি একটি রাজনৈতিক টার্ম, কিন্তু আমরা লিটারেলি দেখলাম একটা দেশকে কি করে আরেকটা দেশের হাতে তুলে দেওয়া যায়। আপনি তাকে ট্রানজিট দিয়েছেন, তাকে সীমান্তে সুযোগ দিয়েছেন, তার বিচ্ছিন্নতাবাদীদের এদেশ থেকে তাড়িয়েছেন। আপনি জানেন দুজন উপদেষ্টা বলেছিলেন যে শুল্ক চাইতে, ট্রানজিটের শুল্ক চাইতে তাদের লজ্জা লাগে। আমার ধারণা হাসিনা সরকারের অনেক মন্ত্রী এবং উপদেষ্টারা ভারতের প্রতিনিধি হিসাবে আমাদের সরকারে ছিলেন। কাজেই ভারত এরকম একটি মওকা পরিস্থিতি থেকে নিজে যে বিচ্যুত হয়েছে এটি মানতে পারছে না। দেখুন, শেখ হাসিনা তো তাদের দাবার গুটি,
তাদের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে ছিলেন। অতএব ভারত তাকে সম্পূর্ণ সুযোগ দিচ্ছেন এবং সুবিধা দিচ্ছেন, কেননা ভারত আশা করছে আগামীতেও কোনো একজন শেখ হাসিনার মতো ব্যক্তি ভারতকে সহযোগিতা করবে। ভারত তো তাদের দাবার গুটিকে তাদের নিজেদের কাছে নিয়েই গেছে, তো সেখানে বসে আবার নতুন করে দাবার চাল চালাটা কতখানি সহজ হবে সেটি যেমন একটি প্রশ্ন আছে। এই মুহূর্তে বাংলাদেশের যে পরিবর্তিত পরিস্থিতি আছে, এই বাস্তবতায় বসে ভারত বাংলাদেশের সীমান্ত অবরোধের মতো ঘটনা তারা হুঙ্কার দিচ্ছে। পররাষ্ট্রগত দিক দিয়ে বা কূটনৈতিক দিক দিয়ে আমরা একটু পিছিয়ে আছি তাহলে? দেখুন, ভারত বোকার স্বর্গে বাস করছে। ভারত মনে করছে যে শেখ হাসিনার দৃষ্টিতে বাংলাদেশকে দেখাটাই তার জন্য ঠিক ছিল। এটি একটি অদ্ভুত ঘটনা, কারণ 5ই আগস্টে বাংলাদেশে যা ঘটেছে, যে কোনো দেশ, ভারত তো একটি বড় শক্তি, তার কূটনীতি ব্যর্থতা সে মেনে নিবে, সে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে চেষ্টা করবে এবং পরিবর্তনের সুরটি ধরতে চেষ্টা করবে। ভারত গায়ের জোরে আমাদের এই আজকে অবধি যে সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে, সেটি কূটনীতিক বিচারেও তেমন বলিষ্ঠ কিছু না এবং প্রতিবেশীর সাথে সুসম্পর্কের ক্ষেত্রে তো নাই। দেখুন, বাংলাদেশের 17 কোটি মানুষ, তারা এক কাট্টা, এবং ভারতের আজকের অবস্থান বাংলাদেশের সবার কাছে পরিষ্কার। অতীতে কিন্তু এটি একটি রাজনৈতিক ইস্যু ছিল। ভারত বিরোধী রাজনীতি আমরা নির্বাচনের আগে দেখতে পেতাম। এখন কিন্তু কোনো নির্বাচন নেই, তাহলে কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভারতের পতাকা ফ্লোরে রাখা হচ্ছে এবং সেটি মারিয়ে ছাত্ররা ক্যাম্পাসে ঢুকছে কেন? তার মানে হচ্ছে যে আপনি যে 54টি নদীর হিস্সা দিচ্ছেন না, আপনি যে সীমান্তে আমাদের নাগরিক হত্যা করছেন, আপনি যে পতিত একটি শক্তিকে পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করছেন এবং মিথ্যা দিয়ে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই কথা বলে বিশ্বে আপনি বাংলাদেশের ইমেজ ধ্বংস করার চেষ্টা করছেন, এর কোনো কিছুই বাংলাদেশের নাগরিকরা মেনে নিচ্ছে না। দেখুন, 5ই আগস্টের পরে আমাদের মধ্যে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। আপনি জানেন যে ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতা থেকে ফেলার পরে আমাদের অনেকেরই রাজনৈতিক হিসাব নিকাশ শুরু হয়েছে। তারা ভাবতে শুরু করেছেন কে কি পেলাম বা কে কি পেতে পারি। ভারত সেটিকেও সুযোগ হিসাবে নিয়েছে। কিন্তু এই সাবকন্টিনেন্টে আমরা ভারতকে পরাক্রমশালী বলতেই পারি। আসলে তাদের যথেষ্ট শক্তি রয়েছে, তারা একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুটছে এবং সেই কোনো কার্ড যদি আসলে কাজে লেগে যায়, অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে যতখানি যে অবস্থানে আছে, অনেকটাই আরো বেশি কঠোর হওয়ার দরকার ছিল কিনা? নিশ্চিতভাবে কঠোর হওয়া দরকার, এবং তারা শুধু মুখে বললে হবে না। দেখুন, অন্তর্বর্তী সরকারকে আমরা ভারতের ব্যাপারে যথেষ্ট সরব দেখছি, এবং অতীতে 54 বছরে আওয়ামী লীগ তো দূরের কথা, অন্যদেরকেও আমরা দেখিনি, কিন্তু আমার কাছে এটি যথেষ্ট না। আপনি দেখুন, আমার ধারণা ভারত ঢাকা শহরে কিংবা বাংলাদেশে নাশকতার চেষ্টা করবে। এই যে ট্রেনে যে সেই দিন তিতুমিরের নামে যে আক্রমণ হলো, আপনি একবার ভাবুন তো, সেটি যদি নাশকতা হতো আমরা কিভাবে জবাব দিতাম? সরকারকে তার সর্বোচ্চ শক্তি দিয়ে এবং গোয়েন্দা তথ্য দিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নাগরিকের জীবন নিশ্চিত করতে হবে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, এটি যুদ্ধ অবস্থা, এবং এটি মনে রাখতে হবে যে অতীতের সেই যুদ্ধ, ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেল, এয়ারক্রাফট থেকে গুলি করলো, সেটি ছাড়াও আপনি বুদ্ধিবৃত্তিক যুদ্ধ হতে পারে, মিডিয়ার যুদ্ধ হতে পারে, ন্যারেটিভের যুদ্ধ হতে পারে, প্রোপাগান্ডার যুদ্ধ হতে পারে। ভারতের সাথে এটি যুদ্ধ অবস্থা। মিডিয়ার কথা বলছিলেন আপনি, বাংলাদেশের নানানভাবে সংখ্যালঘুদের নির্যাতনের ফেক যে নিউজগুলো, সেগুলো আমরা দেখছি ভারতের গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে এবং অতিরঞ্জিতভাবে প্রচার করছে বলেও হয়তো খুব একটা ভুল বলা হবে না। এই সংখ্যালঘু নির্যাতনের কার্ড খেলতে চেয়েছিল, সেটি আমি বলতেই চাই আসলে বাংলাদেশের মানুষ হয়তো খুব দারুণভাবে ট্যাকেল দিয়েছে, কিন্তু এর পরে যে আবার এই ধরনের ঘটনা ঘটবে না সেই নিশ্চয়তাও আমরা এই মুহূর্তে পাচ্ছি না। গত 7 দিনে আমরা সাম্প্রদায়িক উস্কানি অথবা সাম্প্রদায়িক দাঙ্গার যে আশঙ্কা তৈরি হয়েছিল, সেটিকে আমরা চট্টগ্রামের ঘটনা দিয়ে, অ্যাডভোকেট সাইফুলের মৃত্যুর ভেতর দিয়ে, সেটিকে আমরা যেভাবে ডিল করেছি, বাংলাদেশের 54 বছরেও এত তার ধৈর্য, ম্যাচুরিটির সাথে কিচ্ছু করা হয়নি। দেখুন, বিবিসি হিন্দি প্রায় আমার মন্তব্য জানতে চায়। আমি তাদেরকে বলেছি এবার ভারতের হিন্দু কার্ড জমেনি, কেননা গ্রাউন্ডে 100 দিনে এমন কিচ্ছু ঘটেনি যেটি দিয়ে তারা সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে বলতে পারে। কাজে আপনি কিন্তু অবাক হবেন না যদি তারা একটি পরিকল্পিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটায়। এবং আমি খুব সতর্ক থাকতে চাচ্ছি, রোজার মাস রয়েছে, সামনে ঈদ রয়েছে, এই সময়টিতে ভারত হয়তো চেষ্টা করবে যে সংখ্যালঘু এবং হিন্দু মুসলমান দাঙ্গা লাগানো ইত্যাদি করা। আপনি মনে রাখবেন যে হিন্দুদের নামে মুসলমান আওয়ামী লীগ সমর্থক, যুবলীগ, ছাত্রলীগ, এই যে যারা হেলমেট নিয়ে নেমেছিল, যারা হকি স্টিক বন্দুক নিয়ে নেমেছিল, তাদেরকেও আপনি দেখতে পাবেন। তারা তো সবাই নিঃসন্দেহে বাংলাদেশ ছেড়ে চলে যাননি, তার মানে তারা কোথাও না কোথাও আসলে এখনো বাংলাদেশেই বসে আছেন, এবং যে ষড়যন্ত্রগুলো আমরা একের পর এক হতে দেখছি, সেই ষড়যন্ত্রে তারাও কোনো না কোনোভাবে অংশ নিচ্ছেন, আমরা বুঝতে পারছি কিংবা পারছি না। তারা এরপরে আসলে আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবেন কিনা, আমাদের এই মুহূর্তেই আসলে কোনো না কোনো কঠিন দৃশ্যমান হয় এমন কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল কিনা? একেবারেই প্রয়োজন ছিল, এবং
আপনি যখন যেমন যেমন চিন্ময় কৃষ্ণ দাস যেই আইনজীবী নিহত হয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, আমার ধারণা চিন্ময় কৃষ্ণকে আসামি করা দরকার, বিশ্বের কাছে প্রচার করা দরকার উনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। তাকে কেউ তার অধিকার লঙ্ঘন করেনি, কিন্তু উনি বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছেন। এবং আপনি এমন দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবেন যাতে চিন্ময় কৃষ্ণের মতো আরও 100 জন পিছিয়ে আসে। দেখুন, ভারত তাদেরকে অর্থ দিচ্ছে, আওয়ামী লীগ তাদেরকে অর্থ দিচ্ছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদেরকে অস্ত্র দিচ্ছে। আপনি অবাক হবেন না, আমার ধারণা কোনো আওয়ামী লীগের সন্ত্রাসী এই পর্যন্ত 25-26টা রোলে অংশ নিয়েছেন গত 100 দিনে। ব্যাটারি হয়েছেন, তিতুমির হয়েছেন, ঢাকা কলেজ হয়েছেন, চিন্ময় কৃষ্ণ হয়েছেন, ইসকন হয়েছেন। আওয়ামী লীগের মাটিতে কোনো শক্তি নাই। আওয়ামী লীগের মানুষের কাছে রাতের আধারে গুটি কয় লোক মিছিল করা ছাড়া কোনোভাবেই তারা দিনের আলোতে বেরোতে পারছেন না। তাদের দরকার অরাজকতা, তাদের দরকার অস্থিতিশীলতা, তাদের দরকার ইস্যু তৈরি করা। এবং দেখুন, সরকারটি কাজ করতে পারছে না। প্রতিদিন আপনি অ্যাডহক ইস্যু তৈরি করছেন, প্রোপাগ্যান্ডা করছেন। তার মধ্যে আমাদের অভ্যুত্থানের পক্ষের শক্তিরা একে অন্যের সাথে বিভেদে জড়িয়েছে। আমার ধারণা চট্টগ্রামের ঘটনা, ইসকনের ঘটনা আমাদেরকে আরেকবার এককাট্টা হতে হেল্প করেছে। সেই একটা জায়গায় আপনি বলছিলেন নানাভাবে আসলে চেষ্টা করা হচ্ছে বা আমাদের মাঝে এক ধরনের বিভেদ সৃষ্টি করা। গোয়েবলসের সেই থিওরি যদি সত্যি হয়ে যায়, 3টি মিথ্যা একসাথে যোগ করে যদি সেই মিথ্যা সত্যি হয়, সেই থিওরির দিকে কি তাহলে ভারত এগোচ্ছে? কিন্তু আমাদের আসলে কতখানি সেই জায়গাটিতে সতর্ক থাকার দরকার ছিল? আমাদের নিজেদের মাঝে আসলে এই মুহূর্তে জাতীয় ঐক্য কতখানি জরুরি, সেই জায়গাটিতে আমরা আসবো। একটি বিরতি নিয়ে ফিরছি, দেশ সাম্প্রতিক বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। দেশ সাম্প্রতিক দেখছেন, আশরাফ কায়সার। নানাভাবে আসলে ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই মুহূর্তে আসলে ঠিক যে বাস্তবতা আমরা দাঁড়িয়ে আছি, রাজনৈতিকভাবে হোক কিংবা জাতিগতভাবে হোক আমাদের একটি বড় ঐক্যের প্রয়োজন ছিল, কিন্তু সেই ঐক্যের পথে আমরা হাঁটা শুরু করেছি নাকি আসলে আমাদের নিজেদের মাঝে বিভেদ বাড়ছে? মাঝে মনে হচ্ছিল যে আমাদের বিভেদ বাড়ছে, এবং মাঝে মনে হচ্ছিল যে ভারতের যে প্রোপাগান্ডা, ভারত হয়তো কোনো রাজনৈতিক শক্তির কাছে মূলাও ঝুলিয়েছেন যে ক্ষমতার কাছাকাছি তারা চলে যাবেন তারা যদি ভারতের সাথে সখ্যতা করে। আপনি জানেন, পাওয়ার পলিটিক্সের একটা সীমাবদ্ধতা হচ্ছে প্রতিবেশী দেশের সাথে, বিশেষ করে ভারতের মতো প্রতিবেশী, তার সাথে বিএনপি বা জামাতের মতো দলগুলো এক ধরনের রেডি টু ডু বিজনেস রিলেশনে আসতে চায়। কিন্তু সেটা যেন কোনো কারণেই আমাদের জনগণের যে ইচ্ছা এবং নাগরিকদের যে অধিকার সেটিকে ব্যত্যয় ঘটিয়ে না ঘটে। ইদানিং মনে হচ্ছে গত 1 সপ্তাহ জুড়ে, যেহেতু আক্রমণটি অনেক ষড়যন্ত্রমূলক এবং সবাই বুঝতে পারছে যে এটি ভারতের প্রোপাগান্ডার অংশ, এবং সেটি আপনার গণমাধ্যমের উপর আক্রমণ হোক, ইসকনদের আবির্ভাব হঠাৎ করে মাটি ফুঁড়ে ইসকনরা বেরিয়ে আসলো এবং চিন্ময় কৃষ্ণমূর্তি বলে একটা অদ্ভুত লোক হাঁটাচলা শুরু করলো। কিন্তু তার সাথে যেটি যুক্ত হয়েছে যে আওয়ামী লীগের বিভিন্ন লোক, ফ্যাসিবাদের দোসররাও বিভিন্ন সভা সমিতিতে আসা শুরু করেছে। কাজেই আমার মনে হয়েছে যে এখন যেই রাজনৈতিক ঐক্যমত্য দরকার সেরকম একটি জায়গা তৈরি হয়েছে। আসার কথা হচ্ছে, আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে সবগুলো ছাত্র সংগঠন কিন্তু সংহতি সপ্তাহ পালন করেছে গত 1টি সপ্তাহ। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের বোধোদয় হয়েছে যে তারা ভারতের প্রোপাগান্ডাকে রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলছেন। সরকারের সাথে তারা দেখা করে বলেছেন যে তারা অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সাহায্য করতে চান। আমার মনে হয়েছে যে এটি একটি পজিটিভ সাইন। তবে ভারত এই ভূমিকা থেকে সরে যাবে এমন লক্ষণ আমি দেখতে পাচ্ছি না, কেননা তাদের লাভের অংশটা এত বড়। আপনি যখন কিছু অনৈতিকভাবে লাভ পেতে শুরু করেন তখন আপনার রেশনাল লাভটা আপনার কাছে আর ভালো লাগে না। কিন্তু সেই অভ্যাসের জায়গা থেকে যারা আসলে এই মুহূর্তে বাংলাদেশের ভেতরে বসে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, আমরা ইদানিং খুব একটি শব্দ শুনতে পাচ্ছি ভারতের দালাল বলে, যে ট্যাগ করে দেওয়া হচ্ছে, সেই ট্যাগিং থেকে আমাদের একটু সাবধান হওয়া প্রয়োজন আছে। তো সেটি থেকে সাবধান হওয়া দরকার, এবং এরকম গণ ট্যাগিং কোনো ভালো লক্ষণ না। দেখুন, আপনার সাথে আমার বিরোধিতা হচ্ছে, আপনাকে আমি অপছন্দ করি কিংবা আপনি আমাকে করেন, আপনি একটা ট্যাগ লাগিয়ে দিলেন ফ্যাসিবাদের দোসর, ভারতের দালাল ইত্যাদি। এটি অত্যন্ত বাজে কালচার, এটি একটা বাতিল কালচার। কিন্তু যেটি করা দরকার সেটি হচ্ছে তথ্যভিত্তিক, এবং আপনি আইডেন্টিফাই করতে হবে কারা হত্যাকারী, কারা গণহত্যাকারী, কারা ফ্যাসিবাদ কায়েম করেছিল, কারা তার দোসর ছিল। এটি যদি আপনি চিহ্নিত করতে না পারেন, ইতিহাস কিন্তু আমাদেরকে দায়ী করবে যে 2024 সালে আমরা এনাফ এফোর্ট দেইনি আমাদের শত্রুদেরকে চিহ্নিত করার, অথবা যারা আমার অধিকার কেড়ে নিয়েছিল, যারা আমাকে বিনা বিচারে হত্যা করেছিল, যারা আমার ভোটাধিকার পালন করতে দেয়নি, তাদেরকে আমরা আইডেন্টিফাই করিনি। কাজে এটি আমি আইডেন্টিফাই করার পক্ষে। আমি বারবার বলে থাকি যে শিল্প সংস্কৃতির মানুষ, লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, মিডিয়া কর্মী, তাদেরকেও আপনি আইডেন্টিফাই করবেন। দেখুন, আমরা অনেকেই অপরাধ করেছি,
আমরা অনৈতিক কাজ করেছি, আমরা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিলাম, আমরা সরকারটিকে বিপথে যেতে সাহায্য করেছি, বিনিময়ে আমরা কেউ কেউ ব্যক্তিগতভাবে লাভবান হয়েছি, কাজে আমাদের আইনের আওতায় আসতে হবে। আমি কিন্তু মনে করি যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের যে কথাটা বলা হয় সাউথ আফ্রিকার আদলে, সেটি আমাদের কারো কারো সামনে এগিয়ে আসতে হবে, নিজ উদ্যোগে বলতে হবে যে আমি এই অপরাধের সাথে যুক্ত। ব্যক্তি স্বার্থের কথা বলছিলেন আপনি আশরাফ কাছে, রাষ্ট্রের স্বার্থ তো সব খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদের সামনে। ভারত হয়তো বাংলাদেশ কখনো ভারতকে সমুচিত জবাব দেবে সেটি শুনে অভ্যস্ত নয়, কিংবা তারা আসলে ভাবতেও পারেনি কখনো যে বাংলাদেশও ভারতকে জবাব দিতে পারে, কিন্তু সেই জায়গাটিতে হয়তো এখন আমরা দাঁড়িয়েছি, আমাদের অবস্থান ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু তারা আসলে তাদের স্বার্থেই সবকিছু করছে। এখন যে ষড়যন্ত্রগুলো হচ্ছে সেটিও নিশ্চয়ই ভারতে কোনো না কোনো স্বার্থেই তারা করছে। কি স্বার্থ? একেবারে পরিষ্কার স্বার্থ। তারা আমাদের রাজনৈতিক ক্ষমতা কুক্ষিগত করে রাখতে চায়, তারা আপনাকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানাতে চায়, তারা একটি আধিপত্যবাদী শক্তি, তারা একটি স্বৈরাচারী শক্তি, এবং হিন্দুত্ববাদের যে মোদি এবং বিজেপি রয়েছে তারা এরকম একটি মুসলিম অধ্যুষিত মানে ভূমিকে তারা তাদের করায়ত্ত করতে চায় এবং তারা আপনার জীবন নিয়ন্ত্রণ করতে চায়। কাজেই ভারত এটি 15 বছরে অনেকখানি করায়ত্ত করে ফেলেছিল। তারা টের পায় নাই যে বাংলাদেশের নাগরিকরা কতটা ফুঁসে উঠেছিল। আজকে ভারত বিরোধিতা কিন্তু অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয়। আজকে যদি বাংলাদেশের একজন নাগরিক তার অন্যান্য আনুগত্যের কারণে, ধরেন আওয়ামী লীগ আনুগত্য, মুজিব পরিবারের প্রতি আনুগত্য ইত্যাদির কারণে যদি এই ভূমিকায় না আসে, সেটি নাগরিক হিসাবে এই রাষ্ট্রের সাথে সে বেইমানি করছে। আজকে আমাদের প্রত্যেকটা নাগরিকের ভারতের ভূমিকা বোঝা দরকার, তার বিপক্ষে দাঁড়ানো দরকার, এবং আমাদের এককাট্টা হয়ে ভারতের প্রোপাগান্ডা, ভারতের আধিপত্যবাদ এর প্রতিরোধে দাঁড়ানো দরকার। এবং সেখানে শুধু শুধু নাগরিকরা নয়, আমার মনে হয় রাজনৈতিক যে দলগুলো আছে তাদের আসলে যথেষ্ট সচেতন হওয়া প্রয়োজন। আমরা অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে সেটি আমরা দেখতে পাচ্ছি, কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলছি, কিন্তু এর পরবর্তী সময় আসলে যেই রাজনৈতিক দল বাংলাদেশের হাল ধরবে তারা আসলে ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা, সেই শক্ত অবস্থানে তারা থাকতে পারবে কিনা, সেটি আমরা চিন্তা করেছি কি? আমার মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসবে আমরা দলগুলোর কাছ থেকে ভারত বিষয়ে তাদের অবস্থান জানতে চাব। এবং দেখুন, আমি মজা করে বলি যে আমরা ভারত বিষয়ক একটি মন্ত্রণালয় করতে হতে পারে, নতুন একজন মন্ত্রীও হয়তো চাকরি পাবেন এই কারণে। কিন্তু কেননা বলি, ভারত শুধুমাত্র একটি পররাষ্ট্রনীতির বিষয় না, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়, ভারত বাংলাদেশের সীমান্ত হত্যার বিষয়, ভারত বাংলাদেশের ট্রেড অ্যান্ড কমার্সের বিষয়। ভারত এই দেশে তার লোকজন পাঠিয়ে আমাদের ক্রিম জব নিয়েছেন, বৈধভাবে এবং অবৈধভাবে। দেখুন, দেশটি একে অন্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা তাদের পঞ্চম রেমিটেন্স প্রেরণকারী কান্ট্রি, এবং আমাদের যে হেলথ কেয়ারের যে নাগরিকরা যান তারা তাদের পঞ্চম হেলথ কেয়ার বা মেডিকেল ট্যুরিজমের অংশী। বাংলাদেশ ভারতের সবচেয়ে 5টি বড় আপনার ট্রেড অ্যান্ড কমার্সের বাজার। কাজেই ভারতের কিন্তু অনেক কিছু হারানোর বিষয় রয়েছে বাংলাদেশের সাথে তার সম্পর্ক স্বাভাবিক না হলে। এবং ভারতকে আমি সত্যি বলি অত্যন্ত ইম্যাচিওর, একরোখা এবং আপনার অসাম্য একটি সম্পর্ক করতে দেখছি বাংলাদেশের সাথে। আপনি জানেন, গত 100 দিনে আমাদের ভিসা প্রসেস হয় না, আমাদের নাগরিকরা যেতে পারছেন না, আমাদের কূটনৈতিক সম্পর্ক কার্যত নেই বললেই চলে। দেখুন, প্রফেসর ইউনূস একটি কথা বলেছেন, উনি সার্ককে পুনরুজ্জীবন করতে চান। এটি তো বাংলাদেশের স্বার্থে না, এটি এই অঞ্চলের স্বার্থে। উনি তো আসিয়ানেও যাওয়ার কথা বলেছেন, কেননা আমরা স্বপ্ন দেখি যে এশিয়ার একটি টাইগার হিসাবে আমরা আবির্ভূত হতে চাই। আপনি 7 সিস্টারের অবস্থানটা একবার ভাবেন, কোনো কারণে যদি বাংলাদেশে ওই 7 সিস্টারে যারা বিচ্ছিন্নতাবাদী আছে তাদেরকে জায়গা দেওয়া হয়, সেটি কি খুব অন্যায্য হবে? আপনি তো আমার ফ্যাসিবাদী শক্তিকে জায়গা দিয়েছেন, আপনি তো আমার গণহত্যাকারী জায়গা দিয়েছেন, প্রতিদিন তাকে প্রপাগান্ডা করতে সুযোগ দিচ্ছেন। আমি তো মনে করি যে টিট ফর ট্যাট বলে যদি ডিপ্লোমেসিতে কিছু থাকে, আপনি কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দিতে পারেন। সেক্ষেত্রে আসলে রাজনৈতিক দল হিসেবে যারা এর পরবর্তী সময় বাংলাদেশের হাল ধরবেন তাদের একটি বড় সংস্কারেরও কিন্তু প্রয়োজন আছে। তারা দীর্ঘদিন ধরে আসলে এই কূটনৈতিক সম্পর্কগুলোকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, এখন হয়তো নতুন করে ভাবনার একটি সময় এসছে। তার আগে রাজনৈতিক দলগুলোর নিজেদের সংস্কারটা তো খুবই গুরুত্বপূর্ণ। সেই সংস্কারের পথে তারা হাঁটছেন কিনা? আপনি জানেন, আজকে একটি বড় রায় দেখেছি আমরা 21শে অগস্ট ঘটনার। সেই ঘটনার রায় সবাই বেকসুর খালাস পেয়েছেন, সেটি নিয়েও তো একটু প্রশ্ন থেকেই যেতে পারে। আসলে তার মানে এই দীর্ঘ 16-17 বছর ধরে এই পুরো মামলা সবকিছুই মিথ্যা ছিল কিনা, এবং যদি মিথ্যা হয়ে থাকে কেন আসলে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারলাম না? আমি উত্তর নিব। আরো একটি বিরতির সময় হয়েছে, দেশাম্প্রতিক আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন।
দেশ সাম্প্রতিক দেখছেন। আশরাফ কায়সার, যে ষড়যন্ত্রকে আমরা রুখে দেবার কথা বলছি, সেই ষড়যন্ত্র রুখতে হলে রাজনীতিকদের আসলে যথেষ্ট শক্তিশালী হতে হবে এবং তাদের যে সংস্কার সেটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে একটি বিশেষ মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপনি নিশ্চয়ই জানেন, তারেক বাবর সহ সব আসামি খালাস পেয়েছেন। এটি আসলে আমাদের রাজনীতির জন্য, রাজনৈতিক অঙ্গনে অবশ্যই 21 আগস্ট একটি বাজে ঘটনা ছিল, সেটি আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু এই যে সবাই খালাস হয়ে গেলেন, তার মানে বিগত যে প্রায় 20 বছর ধরে এই মামলাটি চলেছে, এই 20 বছর কি তার মানে সবকিছুই মিথ্যা ছিল? এই মামলা কিভাবে চললো এতদিন? প্রথমত বলি যে রাজনীতিবিদরা দেশ চালাবেন, এটি আমরা চাই। কাজেই রাজনীতি ঠিক হতে হবে, এবং সেটা ভারত বিষয়ক হোক অথবা আমাদের নাগরিক অধিকার হোক অথবা বিচার ব্যবস্থা নিয়ে হোক, রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটি যেন সৎ এবং সত্যনিষ্ঠ এবং নিরপেক্ষ হয়, এটি আমরা রাজনীতিবিদদের কাছে আশা করি। এবং সবার আগে বাংলাদেশের নাগরিক অধিকার, এটি যেন তারা মেনে চলেন। আপনি যেই রায়টির কথা আজকে বলছেন, এটি কিন্তু অত্যন্ত নাটকীয় একটি রায়। কেন বলি, এর আগে 19 জনের যাবজ্জীবন হয়েছে, 19 জনের প্রাণদণ্ড হয়েছে, এখন 19 দুই পক্ষের সবাই বেকসুর খালাস পেয়ে গেছেন। দেখুন, এই যে 2004 সালের গ্রেনেড হামলা, 21 আগস্টের গ্রেনেড হামলা, এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। কেননা একটি দলের জনসভায় আপনি গ্রেনেড হামলা হয়েছে এবং তার সভানেত্রী প্রায় মৃত্যুবরণ করছিলেন, 24 জন মানুষ মারা গেছেন, 300 মানুষ আহত হয়েছেন। তার মানে তো গ্রেনেডটা কেউ ছুঁড়েছে, তার মানে গ্রেনেডটা কোথাও থেকে জোগাড় করা হয়েছে, তার মানে এই পুরো পরিকল্পনার সাথে অনেক মানুষ নিশ্চয়ই জড়িত ছিলেন। তাহলে যাদেরকে আমরা গত 20 বছর ধরে বিভিন্ন আসামি হিসাবে আমাদের তদন্ত হতে দেখলাম, তারা যদি বেকসুর খালাস পেয়ে যান, তাহলে তারা কারা যারা এই ঘটনা ঘটিয়েছেন? আপনি শুধু একবার ভাবুন, আজকে অনেকেই সাক্ষ্য দিচ্ছেন, ছেলেমেয়েরা, স্ত্রীরা বলছেন যে তারা ন্যায় বিচার পেয়েছেন। তাহলে যার আত্মীয় মারা গেছেন, যার ভাই বোন কিংবা মা মারা গেছেন, তিনি কি পেলেন? তার বিচারটা কে শুনবে? কাজে তাদের আত্মীয়রা মারা গেছেন, নিশ্চয়ই মানে ভূতের আসরে মারা যাননি, মানুষ মেরেছে তাদেরকে। আমি মনে করি যে এই মামলাটি নিয়ে, এই কাণ্ডটি নিয়ে শুরু থেকেই রাজনীতি চলেছে। দেখুন, বিএনপি আমলে যখন ঘটনাটি ঘটেছে, তখন আমরা জজ মিয়া নাটক হতে দেখেছি। খুঁজে বের করা হয়েছে একটা নিরপরাধ একেবারে বুভুক্ষ নাগরিক, এবং তাকে থানার ওসি গিয়ে 1.5 বছর তাকে প্রতি মাসে মাসোয়ারা দিয়েছেন, তাকে অভিনয় করতে বলেছেন যে সেই নাটকটি ঘটিয়েছেন, সেই গ্রেনেড হামলাটি করেছেন। ওই রাজনৈতিক সরকার কেন এই কাজটি করেছিলেন? নিশ্চয়ই কাউকে আড়াল করার জন্য। তাহলে আমরা ওই বিএনপি সরকারের অবস্থা দেখলাম। পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারই মামলাটি আবার উজ্জীবিত হলো, এবং পরবর্তীতে 15 বছরের আওয়ামী লীগ সরকার সেটিকে নিয়ে আরেকটা রাজনীতির খেলা শুরু করলেন, এবং তাদের একটা অবজেক্টিভ তৈরি হলো যে বিরোধী রাজনীতির বা তাদের প্রতিপক্ষের রাজনীতির যে মূল ব্যক্তি তারেক রহমানকে যেন প্রধান আসামি করা যায়, তার যেন জীবন কেড়ে নেওয়া যায়, তার যেন রাজনৈতিক অধিকার কেড়ে নেওয়া যায়। আমার মনে হয়েছে দুটোই ছিল সম্পূর্ণ এক্সট্রিম। এবং বিএনপি বারবার বলছে তার আসলে রাজনৈতিক প্রতিহিংসামূলকভাবে এই ধরনের মামলাগুলো দেওয়া হয়েছে। দেখুন, এটি মানে খুব বেশি অস্বীকারও করা যাবে না। আমাদের রাজনৈতিক সদিচ্ছার মামলা বেশি, রাজনৈতিক প্রতিহিংসার মামলা এগোয়, এবং রাজনৈতিক মামলা বলে কিছু কিছু মামলা আগায়, এবং যে যখন ক্ষমতায় আসে তার মামলাগুলো উঠে যায়, যে তখন বাইরে থাকে তার মামলাগুলো রুজু হয়। এটি একটি বড় প্রশ্ন আমার। আশরাফ কায়সার, আমরা সংস্কারের কথা বলছি, রাষ্ট্রকে নানাভাবে পরিবর্তন করতে চাইছি। বিচারিক কার্যক্রম যদি আসলে যখন যে ক্ষমতায় থাকে তার মন মতন হয়, সেই বিচার ব্যবস্থায় আদৌ আমরা কখনো আস্থা রাখতে পারবো? কখনো আস্থা রাখতে পারবো না, এবং আখেরে এটি দেশের জন্য কোনো মঙ্গলজনক বিষয় না। কাজে আজকে যারা অত্যন্ত খুশি হয়েছেন, আমি তাদেরকে সতর্ক হতে বলবো। দেখুন, 15 বছর আগে কি আপনি আজকের দিন ভাবতে পেরেছিলেন? আজকের দিন যারা 15 বছর পরের দিনটি কিন্তু তারা আজকে ভাবতে পারছেন না। আমরা চাই এমন একটি বিচার বিভাগ যেখানে যে কোনো অপরাধী, উনি প্রধানমন্ত্রী হন কিংবা একজন কর্মী হন, তার অপরাধের মাত্রা অনুযায়ী তার বিচার হবে। উনি সাংবাদিক হন, নাট্যকার হন, আপনার পেশা দিয়ে অপরাধকে দেখবেন না, অপরাধকে দেখবেন অপরাধ দিয়ে। কাজেই আজকের এই রায়ের পরে আমি মনে করি রাষ্ট্রপক্ষের আপিল করা উচিত। আমি মনে করি একেবারে নির্মোহভাবে পুনঃতদন্ত হওয়া উচিত। আমি মনে করি যারা অপরাধী তাদেরকে আবার দিনের আলোতে আনা উচিত। সেটি যদি এই তালিকার মধ্যে থেকে থাকে অথবা নতুন একটি তালিকা করতে হয়, সেটিও আমাদের করতে হবে। আশরাফ কায়সার, দীর্ঘদিন প্রায় 16-17 বছর আমরা তো দেখেছি আসলে ফ্যাসিস্ট সরকার কি করে নিজেদের ছাঁচে ঢেলেছেন, সব ধরনের রাষ্ট্রীয় ব্যবস্থাকে সেভাবে গড়ে তুলেছেন, সব জায়গায় দলীয়করণ করা হয়েছে। তদন্ত রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা কোনো বিচার কাজের কথা বলছি। এই তদন্ত রিপোর্ট যারা করেছেন তাদেরকে আমরা ধরে নিলাম দলীয়করণ করা হয়েছে, তারা সবাই এখনো বাংলাদেশের সেই কাজই করছেন।
সামনে আসলে যে সবচেয়ে বড় বিচারের অপেক্ষায় আমরা আছি, অর্থাৎ এই ফ্যাসিস্ট সরকারের যারা দোষী ছিলেন তাদের যে বিচার কার্যক্রম চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, সেখানে তদন্ত রিপোর্ট যারা করবেন তারা কতখানি দলীয়করণ এর বাইরে আছেন? এই প্রশ্ন বাংলাদেশের সমস্ত বিচারের ক্ষেত্রে প্রযোজ্য এবং বারবার বিচারগুলো আপনার কখনো নির্মোহ নিরপেক্ষ ন্যায্য হয় না। মানুষ ন্যায় বিচার পায় না, কেননা আপনার হাতে যদি ক্ষমতা থাকে, সেটি আপনি সরকারে থাকেন, আপনি বড়লোক ব্যবসায়ী হন, আপনার বিচারালয় আপনার পক্ষে চলে যায়। আমরা তো সর্বোচ্চ চেষ্টা করেছি 90 সালে এই কথাটি বলতে, এবং আজকেও বলছি। গত 100 দিনে নিশ্চয়ই অনেকটা উন্নত হয়েছে, কিন্তু বিচার আপনাকে নিশ্চিত করতে হবে অপরাধের দিকে তাকিয়ে, অন্য কোনো মুখের দিকে তাকিয়ে না। আজকে যদি কোনো বিচারপতি ওই ভুল করে থাকেন অথবা রায়টি যদি পক্ষপাত দুষ্ট হয়, আমি তাকে দায়ী করতে চাই, দোষী করতে চাই অপরাধ হিসাবে। দেখুন বিচারালয়ের ব্যক্তিরা কি পরিমাণ দুর্নীতিগ্রস্ত, কি পরিমাণ অপরাধের সাথে যুক্ত, সেটি কিন্তু তাদেরকেও পালিয়ে যেতে হয়েছে। সেটি তাহলে আপনি কি মেসেজ পেলেন? মেসেজটি হচ্ছে যে তারা ন্যায় বিচার করছিলেন না। এখন যারা ক্ষমতায় আছেন, যারা বিচারালয়ে আছেন, তারা কি একই অভিযোগে অভিযুক্ত হবেন? আমি চাই না। এবং এতে যে ব্যক্তিবর্গ যুক্ত আছেন, যে রাজনৈতিক নেতারা যুক্ত আছেন, তাদের নিজেদের স্বার্থেই তাদের সামনে এসে বলা উচিত যে আমার বিচার করা হোক, আমার ন্যায় বিচার নিশ্চিত করা হোক। তাতে কি হবে দেখেন, রাজনৈতিক অপরাধ কমে যাবে। আপনি দুরভিসন্ধিমূলকভাবে ক্ষমতায় থাকতে চাইবেন না। আপনি দেখুন নির্বাচন গুম করবেন না, আপনি প্রতিপক্ষকে আপনি বিনা বিচারে হত্যা করবেন না। আমাদের এই যে অপরাধ করার প্রবণতা, দেখুন এখানে বলা হয় অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যান, কেননা তদন্ত হয় না, নিরপেক্ষ বিচার হয় না। আমি আজকের দিনটিকে মনে করতে চাই অনন্য দিন হিসাবে, যেদিন আরেকবার প্রশ্ন উঠল যে বিচারালয় নিরপেক্ষ কিনা, ন্যায় বিচার করলো কিনা। এখন আমি মনে করি রাষ্ট্রপক্ষের উচিত হবে আপিল করা, রাষ্ট্রপক্ষের উচিত হবে পুনঃতদন্তের কথা বলা, এবং যারা আজকে আপনার খুশি হয়েছেন তাদের আরেকবার প্রশ্ন করতে হবে, তাদের বলতে হবে ওই ঘটনাটি কারা ঘটিয়েছিলেন বলে তারা মনে করেন এবং তারা তাদের কি ধরনের শাস্তি চান। দেখুন 24 জন মানুষের ঘটিয়েছেন তাদের শাস্তি আমাদের নিশ্চিত করতে হবে। আমরা চাই ওই ঘটনা যারা ঘটিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক। বাংলাদেশে কেউ যেন আগামীতে কোনোদিন রাজনৈতিক অপরাধের এই মাত্রা স্পর্শ করতে না পারেন। আপনি দেখুন এই গ্রেনেড কোত্থেকে এসেছিল, কারা সাপ্লাই দিয়েছিল, কারা ছুঁড়ে মেরেছিল, এইগুলো যদি আমরা বের করতে না পারি, রাষ্ট্র হিসাবে আমরা অত্যন্ত অকার্যকর এবং লজ্জাজনক জায়গায় চলে যাব। নিশ্চয়ই নানা ধরনের ঘটনা ঘটছে বিগত কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশে। অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে ফাংশন করছেন কিনা সেটি নিয়ে কিন্তু সাধারণ জনগণ একটি প্রশ্ন তুলেছেন। তারা দীর্ঘদিন ধরে আসলে এক ধরনের নির্যাতিত হয়েছেন, কোণঠাসা হয়ে পড়েছিলেন। তারা ধরে নিয়েছিলেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসবার পর আমরা মুক্ত আকাশে একটু নিঃশ্বাস নিতে পারবো। সেখানেও এখন নানাভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। সেটি একটু জানতে চাই, ধীরে ধীরে যে ঐক্যের কথা আমরা বলছি সেখানে গোলমাল সৃষ্টি হচ্ছে, কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থার জায়গাটিতে অনাস্থার জায়গা সৃষ্টি হচ্ছে কিনা? আমি ঠিক অনাস্থা বলবো না, আমাদের ক্ষোভ তৈরি হচ্ছে। আমার মনে হচ্ছে যে সরকারটিকে আমরা যতটা দক্ষ, যোগ্য এবং ক্ষিপ্রগতির হবে বলে ভেবেছিলাম, সেটি সরকার কাঠামো, যাদেরকে উপদেষ্টা করা হয়েছে এবং তাদের যে কাজের স্লো প্রোগ্রেস, সব কিছু দেখে আমাদের মনে হচ্ছে যে সরকারটি যথেষ্ট পরিমাণে দক্ষ এবং ক্ষিপ্র হয়ে ওঠেনি। যে আওয়ামী লীগের মতো একটি অত্যন্ত মানে দুর্নীতিগ্রস্ত গণহত্যাকারী পলাতক শক্তিকে শাস্তি দেওয়ার ব্যাপারে, সেই সঙ্গে সমাজের বিস্তৃত যে নেটওয়ার্ক ফ্যাসিবাদের, সেটিকে আইনের আওতায় আনার ব্যাপারে সরকারটিকে এখন আমরা পূর্ণ এই মুহূর্তে সময় এসেছে। আসলে 100-এরও বেশি দিন পার হয়ে গেছে, আমাদের আরো কঠোর হওয়ার সময় এসেছে নিশ্চিতভাবে। আশরাফ কায়সার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামী দেশ সাম্প্রতিক দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।